দীপ্ত নিউজ আপডেটে স্বাগত সবাইকে, সাথে রয়েছে দোলা ডলরেস। আওয়ামী লীগ সরকারের সময় বাংলাদেশ এক জঘন্য শাসনের উদাহরণে পরিণত হয় বলে মন্তব্য করেছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। এদিকে তথ্য অধিকার নিশ্চিতে সুপারিশ অনুযায়ী তথ্য অধিকার কমিশন পুনর্গঠন করতে হবে বলে জানিয়েছেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। দুপুরে রাজধানীতে এনজিও বিষয়ক ব্যুরো ও তথ্য অধিকার ফোরাম আয়োজিত এক মতবিনিময় সভায় তারা এসব কথা বলেন। এরশাদ স্বৈরাচারী ছিল, 9 বছরে সে 30-40 জন মানুষকে মেরেছিল। 9 বছরে খুবই খারাপ, কোনোভাবেই সাপোর্টেবল না। আর শেখ হাসিনা সরকার 2 সপ্তাহে কমপক্ষে 1000 লোককে হত্যা করেছে, জাস্ট 2 সপ্তাহের মধ্যে, এবং আরো লোককে হত্যা করার জন্য প্রস্তুত ছিল। আশ্চর্য ব্যাপার হচ্ছে, এরকম একটা নির্মম খুনি রেজিম, এটাকে সাপোর্ট করার মতো লোকজন আমাদের সিভিল সোসাইটিতে ছিল। যে আমাদের আমি গতকাল তথ্য কমিশনে আমি বলেছিলাম যে তথ্য কমিশন বিহীন তথ্য কমিশনে একটা অনুষ্ঠান হয়েছিল গতকাল। দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে কারাগারে পাঠিয়েছে ঢাকার আদালত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় সাজাপ্রাপ্ত মাহমুদুর রহমান সকালে আদালতে আত্মসমর্পণ করে জামিন চান, কিন্তু ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তার নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন। 2023 সালের 17 আগস্ট মামলাটির রায় হয়। এতে জ্যেষ্ঠ সাংবাদিক শফিক রেহমান ও দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান সহ 5 জনের 7 বছর করে সাজা হয়। জাতিসংঘ সাধারণ পরিষদের 79তম অধিবেশনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তাকে বহনকারী বিমান গত রাত 3:32 ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। যুক্তরাষ্ট্র সফরকালে ডক্টর ইউনূসের সঙ্গে দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন সহ 12টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানদের বৈঠক অনুষ্ঠিত হয়। এছাড়া সাইডলাইনে 40টি উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেন বাংলাদেশের সরকার প্রধান। কুষ্টিয়ার খোকসায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় 4 শিশু শিক্ষার্থীর করুণ মৃত্যু হয়েছে। এরা হলো মিম, তানজিলা, বিথি ও মারিয়া। আহত হয়েছে ফাতেমা নামের আরও এক শিক্ষার্থী। সকাল 7টার দিকে শিমুলিয়ায় কুঠিপাড়া এলাকায় কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, মসজিদে কোরআন শিক্ষা শেষে শিক্ষার্থীরা বাড়ি ফিরছিল। পথে মহাসড়ক পার হওয়ার সময় হঠাৎ একটি দ্রুতগামী মাইক্রোবাস তাদের চাপা দিয়ে পাশের পুকুরে উল্টে পড়ে। এই সময় ঘটনাস্থলেই মিমের মৃত্যু হয়। অন্যদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে আরও 3 জন মারা যায়। দুর্ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক বেশ কিছু সময় অবরোধ করে রাখে। মিয়ানমারে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছেন 85 বাংলাদেশি। আর মিয়ানমারের সংঘাতের জেরে প্রাণ বাঁচাতে পালিয়ে আশ্রয় নেওয়া 123 বিজিপি ও সেনা সদস্যরা নিজ দেশে ফিরেছেন। দুপুরে কক্সবাজার বিআইডব্লিউটিএ ঘাটে চলে তাদের হস্তান্তর প্রক্রিয়া। এর আগে প্রত্যর্পণের উদ্দেশ্যে সকালে উভয় দেশের নাগরিকদের এই ঘাটে আনা হয়। জেলা প্রশাসক জানান, 3 দফায় অনুষ্ঠিত প্রত্যাবাসন প্রক্রিয়ার মতোই এবারও 85 বাংলাদেশিকে নিয়ে আসে মিয়ানমারের একটি প্রতিনিধি দল। তাদের কাছেই হস্তান্তর করা হয় 123 বিজিপি ও সেনা সদস্যদের। প্রত্যাগত 85 জন বাংলাদেশি কক্সবাজার, নারায়ণগঞ্জ, নরসিংদী, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, নোয়াখালী ও ঢাকা জেলার বাসিন্দা। ভারী বর্ষণ উজানের ঢলে নওগাঁ, কুড়িগ্রাম ও লালমনিরহাটে বেশিরভাগ নদ নদীর পানি বিপদসীমার কাছাকাছি দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে নদী তীরবর্তী নিম্নাঞ্চলে বন্যা দেখা দিয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানায়, রবিবার সকাল 9টায় দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে পানির প্রবাহ রেকর্ড করা হয় 52.14 মিটার, যা বিপদসীমা থেকে মাত্র 1 সেন্টিমিটার নিচে। পানি বৃদ্ধি পাওয়ায় তলিয়ে গেছে লালমনিরহাটের তিস্তা তীরবর্তী 15টি গ্রাম। এতে পানিবন্দী হয়ে পড়েছে প্রায় 5000 পরিবার। এছাড়া প্রায় 3000 হেক্টর ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। কুড়িগ্রামেও তলিয়ে গেছে কয়েকটি চরাঞ্চলের ঘরবাড়ি। টানা ভারী বৃষ্টিতে নওগাঁর নদীগুলোর পানিও আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। শনিবার সন্ধ্যায় নওগাঁর ছোট যমুনা নদীর লিটন ব্রিজ পয়েন্টে পানি বিপদসীমার 1.58 সেন্টিমিটার, আত্রাই নদীর জোদ বাজার পয়েন্টে 1.48 সেন্টিমিটার ও আত্রাই রেলওয়ে ব্রিজ পয়েন্টে 1.66 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
আন্তর্জাতিক প্রসঙ্গ। নেপালে টানা কয়েকদিনের ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত 112 জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে বহু মানুষ। কাঠমান্ডু পোস্ট বলছে, অনেক এলাকার বাসিন্দারা ছাদ ও উঁচু স্থানে আশ্রয় নিচ্ছে। তাদের উদ্ধারের জন্য সেনাবাহিনী মোতায়েনের পাশাপাশি হেলিকপ্টারের সাহায্যে আটকে পড়া লোকজনকে নিরাপদ স্থানে সরানো হচ্ছে। এরই মধ্যে শহরের বিভিন্ন এলাকা বিদ্যুৎ ও ইন্টারনেট পরিষেবা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সরকার পুরো দেশে বন্যা সতর্কতা জারি করেছে। হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহর মৃত্যুতে লেবাননে 3 দিনের শোক চলছে। তবে এই হত্যার পরও বৈরুতে বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। স্থানীয় সময় শনিবার লেবানন জুড়ে ইসরায়েলি হামলায় আরও 33 জন নিহত এবং অন্তত 135 জন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। জবাবে ইসরায়েল অন্তত 8টি রকেট হামলা চালায় হিজবুল্লাহ। সেই সঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ারও ঘোষণা দিয়েছে তারা। এদিকে হাসান নাসরুল্লাহ হত্যার ঘটনায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক চেয়ে চিঠি দিয়েছে ইরান। চিঠিতে ইসরায়েলের চলমান আগ্রাসন বন্ধে অবিলম্বে ও সুস্পষ্ট পদক্ষেপ নিতে নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানানো হয়। লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যায় ব্যবহৃত বোমা যুক্তরাষ্ট্র থেকে এসেছে। প্রতিটি বোমার ওজন 2000 পাউন্ড। নিউ ইয়র্ক টাইমস এই খবর দিয়েছে। এই হত্যাকাণ্ডে ফুঁসছে মধ্যপ্রাচ্য, ফলে যে কোনো সময় পরিস্থিতি নতুন মোড় নিতে পারে। 3 দশকের বেশি সময় হিজবুল্লাহর নেতৃত্বে ছিলেন হাসান নাসরুল্লাহ। শুক্রবার রাতে বৈরুতে ইসরায়েলের আকস্মিক হামলায় তিনি নিহত হন। আলোচিত এই নেতাকে হত্যার জন্য যে যুদ্ধ বিমানগুলো ব্যবহার করা হয়েছিল তার একটি ভিডিও প্রকাশ করেছে ইসরায়েল। যুদ্ধাস্ত্র বিশেষজ্ঞ ও নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ অনুসারে ইসরায়েলের যুদ্ধ বিমানগুলো প্রতিটি 2000 পাউন্ড ওজনের বাংকার বাস্টার বোমা বহন করছিল। ভিডিওর বিশ্লেষণ অনুযায়ী নাসরাল্লাহর উপর হামলায় কমপক্ষে 8টি যুদ্ধ বিমান ব্যবহার করে ইসরায়েল। এগুলো অন্তত 17টি বাংকার বাস্টার বোমায় সজ্জিত। এর মধ্যে যুক্তরাষ্ট্রে তৈরি BLU-109 বোমাও ছিল। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সাবেক বিস্ফোরক অস্ত্র বিশেষজ্ঞ ট্রেভার বলেন, বাংকার বাস্টার বিস্ফোরণের আগে ভূগর্ভে প্রবেশ করতে পারে। এই বোমার সঙ্গে নির্ভুল আঘাত হানার একটি নির্দেশিকা ব্যবস্থা যুক্ত থাকে। ইসরায়েলি সামরিক বাহিনী শনিবার তাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে ভিডিওটি প্রকাশ করে। ভিডিওর ক্যাপশনে লেখা ছিল, লেবাননে হাসান নাসরুল্লাহ ও হিজবুল্লাহর কেন্দ্রীয় সদর দপ্তর নির্মূলে যুক্ত ইসরায়েলি বিমান বাহিনীর যুদ্ধ বিমান। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ। আর এই ছিল নিউজ আপডেটে। বিকেল 5টায় দেখবেন দীপ্ত সংবাদ। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ।